আসসালামু আলাইকুম। রাত ১০টায় শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি পাওয়ার কথা জানালো ভারত। খালেদা জিয়াকে কারাগারে রেখে হত্যা করতে চেয়েছে আওয়ামী লীগ, মির্জা ফখরুল। গুম হওয়া অনেক বাংলাদেশি এখনো ভারতে বন্দী। গুচ্ছে থাকতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা। জলবায়ু ইস্যুতে নেপাল ও ভুটানের সাথে বৈঠক হবে পরিবেশ উপদেষ্টা। জাহাজে ডাকাতিতে বাধা দেওয়ায় হত্যা করা হয় ৭ জনকে। ২০২৫ সালে মাধ্যমিকের ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন। শিল্পকলার লাকি সহ ২৪ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। সাবেক এমপি হেনরির অ্যাকাউন্টে ২,০০০ কোটি টাকার লেনদেন। এবং অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিতর্ক তুঙ্গে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের পক্ষ থেকে একটি চিঠি পেয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা নিশ্চিত করছি যে একটি প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে আজ বাংলাদেশ হাই কমিশন থেকে একটি নোট ভার্বেল পেয়েছি। এই মুহূর্তে এই বিষয় নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। খালেদা জিয়াকে কারাগারে রেখে হত্যা করতে চেয়েছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঠাকুরগাঁওয়ে এক জনসভায় এই মন্তব্য করেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, বিএনপি করার অপরাধে লাখ লাখ নেতাকর্মীকে নানাভাবে নির্যাতন করা হয়েছে। এখন বাড়িতে পুলিশ যায় না, এর চেয়ে বড় শান্তি আর নেই। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের নেতা নয়, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান যেখানে সকল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেছিল, সেখানে জিয়াউর রহমান সব দলকে পুনর্বাসন করেছেন। দেশে গণতন্ত্রের জন্য দীর্ঘকাল ধরেই লড়াই করেছে জনগণ, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে জনগণের ওপর নির্যাতন শুরু করেছে। এত পাপ করেছে যে শেখ হাসিনার পালানো ছাড়া কোনো উপায় ছিল না। গুমের শিকার রহমতুল্লাহকে ভারত থেকে ফিরে পাওয়ায় গুমের শিকার হয়ে আরও মানুষ ভারতে বন্দী আছেন বলে ধারণা করছে মানবাধিকার সংগঠন অধিকার। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই আশঙ্কার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের ২৯ আগস্ট ধামরাইয়ের নিজ বাসা থেকে গুম হন ইলেকট্রিক মিস্ত্রি রহমতুল্লাহ। তার পরিবার র্যাব কার্যালয়ে, বিভিন্ন ডিবি অফিস ও থানায় সন্ধান করলেও তারা তাকে তুলে নেওয়ার বিষয়টি অস্বীকার করে। গুম হওয়ার পর প্রায় ৯ মাস বাংলাদেশের বিভিন্ন স্থানে রহমতুল্লাহকে চোখ বেঁধে রাখা হতো এবং বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়। এরপর তাকে ভারতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে দমদম কারাগারে বন্দী করে রাখা হয়। তিনি ৭ মাস ভারতে ছিলেন। উল্লেখ্য, ২০১২ সালের ৫ নভেম্বর ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চত্বর থেকে সুখরঞ্জন বালিকে তুলে নিয়ে যান পুলিশের গোয়েন্দা বিভাগ। পরে তাকে ভারতের কলকাতার দমদম কারাগারে পাওয়া যায়। এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে গুম হওয়ার পর ২০১৫ সালের ১১ মে তাকে ভারতের মেঘালয় রাজ্যের শিলং থেকে আটক দেখায় পুলিশ। গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে না বেরিয়ে আসতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তি বহাল রাখতে সরকারের কাছে আবেদন জানিয়েছিল। তারা এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর ও প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনকে স্মারকলিপিও দেন। শিক্ষা মন্ত্রণালয় বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিতে চিঠিও পাঠিয়েছে। সবশেষ সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে গুচ্ছ ভর্তি কার্যক্রম অব্যাহত রাখতে সাধারণ গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে একটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। এতে গুচ্ছ ভর্তি পদ্ধতিতে থাকার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। জলবায়ু ইস্যুতে আগামী জানুয়ারিতে নেপাল ও ভুটানের সাথে বৈঠকে বসবে বাংলাদেশ। জলবায়ু সম্মেলন থেকে সহযোগিতা না মিললে একে অপরকে কিভাবে সহায়তা করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার বিকেলে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ২৯তম জলবায়ু সম্মেলনের প্রত্যাশা, বাস্তবতা এবং ভবিষ্যতের জন্য শিক্ষা নিয়ে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, একটি ছকে জলবায়ু সম্মেলনের দর কষাকষি চলে। সবগুলো দেশই সেই ছকে পড়ে গিয়েছে। তেল নির্ভর অর্থনীতির দেশগুলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার টিকিয়ে রাখতে চায়। তবে জলবায়ু পরিবর্তনের ফলে অস্বস্তির প্রশ্ন থেকে আমরাও সরতে চাই না। আন্তর্জাতিকভাবে দর কষাকষির সাথে সাথে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করা উচিত জানিয়ে তিনি বলেন, শুধু টাকা পেলেই জলবায়ুর ঝুঁকি কমবে না, কার্বন নিঃসরণ কমানোর ওপরেও বেশি গুরুত্ব দিতে হবে।
চাঁদপুরের নদীবেষ্টিত হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে থামানো অবস্থায় থাকা মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের আল বাখেরা নামক জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। সোমবার বিকালে ওই ইউনিয়নের মাঝের চর নামক স্থান থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করে কোস্টগার্ড ও নৌপুলিশ। পুলিশের ধারণা, জাহাজে ডাকাতিতে বাধা দেওয়া এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। দেশের সব সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের 2025 সালের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট 76 দিন ছুটি রাখা হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তারের সই করা প্রজ্ঞাপনে বার্ষিক শিক্ষাপঞ্জি ও ছুটি তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো: পবিত্র রমজানের ছুটি শুরু হবে 2রা মার্চ থেকে। ঈদ উল ফিতর, জামাতুল বিদা, স্বাধীনতা দিবস সহ কয়েকটি ছুটি মিলিয়ে সে সময় টানা 28 দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর 8 এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে। ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশেও টানা 15 দিন সরকারি বেসরকারি স্কুলে ছুটি থাকবে। এ ছুটি শুরু হবে 1 জুন, চলবে 19 জুন পর্যন্ত। দুর্গাপূজায় এবার 8 দিন ছুটি রাখা হয়েছে। অবশ্য এ ছুটির মধ্যে লক্ষ্মী পূজা, ফাতে-ই-ইয়াজ, দহম সহ বেশ কয়েকটি ছুটি পড়বে। অন্যদিকে প্রতি বছরের মতো এবারও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত 3 দিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠানগুলো যখন প্রয়োজন তখন এই ছুটিগুলো দিতে পারবেন। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকী সহ 24 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত। নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় তাদের বিরুদ্ধে এই আদেশ দেওয়া হয়। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির 35টি ব্যাংক হিসাবে 2013 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া তার বিরুদ্ধে 57 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি স্বামী শামীম তালুকদারের ব্যাংক অ্যাকাউন্টে 360 কোটি টাকার সন্দেহজনক লেনদেন পেয়েছে তারা। এসব অভিযোগ আজ সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুদক। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ ও শালম শেখ বাদী হয়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অবৈধ সম্পদের তথ্য গোপনের দায়ে মামলা দুটি করেন। সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে তুমুল চাপানোতর চলছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগের জবাবে সোমবার বাগডোগরা বিমানবন্দরে ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, সীমান্তে অনুপ্রবেশ নতুন ঘটনা নয়, তবে অনুপ্রবেশকারীরা যেভাবে অনুপ্রবেশের কয়েকদিনের মধ্যে আধার কার্ড, ভোটার কার্ডের মতো বিভিন্ন ভারতীয় নথি বানিয়ে ফেলছে তা উদ্বেগের। আর এই জন্য দায়ী তৃণমূল কংগ্রেস, কারণ এই ধরনের নথি বানাতে স্থানীয় জনপ্রতিনিধির রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রয়োজন। দেখা যাচ্ছে রাজ্য যেসব এলাকায় তৃণমূল কংগ্রেসের দাপটে বিরোধীরা দাঁত ফোটাতে পারে না, সেসব জায়গা থেকে বেশি করে জারি হচ্ছে এই ধরনের জাল সার্টিফিকেট। তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় তুলে বলেন, সীমান্ত সুরক্ষায় আরও বেশি মনোযোগী হওয়া উচিত অমিত শাহের, কারণ সীমান্ত নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার। একাধিক তৃণমূল কংগ্রেস নেতাও একই অভিযোগে সোচ্চার হয়েছেন। আমাদের আগামীকাল দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।